আপনার কথা আমি পরিষ্কার করে দিলেন, হামলা হয়েছে, সরকার জানে না। সরকার কে? সরকার যদি নীরব থাকে তাহলে বোঝা গেল সরকার করাইছে। এটা তো আইনের একদম প্যারাফ্রেসিস দাঁড়ায় যায়। আপনি এনসিবির ছেলেদের উপরে হামলা করার কি যৌক্তিক কারণ আছে? ধরে নিলাম তারা অশালীন বক্তব্য দিয়েছে, আমার বিরুদ্ধে একজন অশালীন বক্তব্য দিয়েছে, আমি বড় জোর আরেকটা অশালীন বক্তব্য দিতে পারি, কিন্তু আমি ভদ্রতা হিসেবে দিলাম না। কিন্তু আমি কি তার উপর চড়া হতে পারি? মানে অশালীন বক্তব্যের বিপক্ষে অশালীন বক্তব্য, এটা কি আসলে সমাধানের পথ? সমাধান না, আমি দিতে পারি না, মনে দিলাম না, আমি ভদ্র, আমি তার অভদ্র না, কিন্তু আমি কি তার উপরে চড়াও হতে পারি? সরকার তো বলছে যে তাদের কেউ জড়িত নন। 17 বছর তো হ্যাডম ছিল না কারোর গায়ে হাত তোলার। 17 বছর তো আমরা দেখি না ছাত্র লীগদের কাছে গিয়া এরকম হ্যাডম দেখা। ছাত্র তো এর চেয়ে আরো খারাপ ভাষায় গালাগালি করছে, আমাদের দেশমাতায় গালাগালি করছে, দেশমাতা খালেদা জিয়াকে গালাগালি করছে, জিয়াউর রহমানকে রাজাকার বলছে। কই তাদের তো হ্যাডম দেখি নাই, আর এখন হঠাৎ করে এত হ্যাডম হয়ে গেল। মানে আমরা তো সেই দিকটা এখনো দেখছি যে সরকারকে নিয়েও তো গালাগালি অথবা অশালীন বক্তব্য এই যে আপনি দেখেন যে জবাব দিচ্ছে না, মোদিকে গালাগালি করছে। মোদি কি সুন্দর জবাব দিয়েছে। দেখেছি যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান তার ছবি পায়ে মারানোর একটি ঘটনা। না, এখন তার ছবি যদি পায়ে মারানো, তাকে মারতে পারবো আমি? সে গঠিত কাজ করেছে, মানে অশোভনীয় কাজ করেছে। রাজনীতি, সবাইকে রাজনীতি করে, এগুলা স্থানীয় পর্যায়ে অনেক ছেলে পেলে আছে যে এমন যে ছেলেগুলা আক্রমণ করছে, এরা কি কোনো রাজনৈতিক দলের লোক? এগুলো টোকাই। এগুলা আমরা যেটা বলি, প্রতিটা নেতার পিছনে কিছু এই চাঁদাবাজ, কিছু দুষ্কৃতিকারী, কিছু শয়তান ছেলে থাকে, যেটা এই ছাত্র দলকে কলুষিত করেছে। ছাত্রদের কোনো ছেলে জড়িত না, কিন্তু এই ছেলেগুলা কারা, এটার জবাব দিতে হবে। তো ওইখানকার এলাকার যারা সরকার, এসপিকে জবাব দিতে হবে, ওসিকে জবাব দিতে হবে, কারা এবার পিস্তল দেখালো, কারা গিয়ে হামলা করলো, আর পুলিশই বা কেন তাদেরকে মামলা করতে যাবে সেখানে বাধা দিল? তুমি মামলা করতে বাধা দিবা কেন? এখানে আমরা যেটা বলতে পারি, যেটা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে এটার এবার স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি দায়িত্ব দেবো। কারণ আমরা অতীত দেখেছি শেখ হাসিনার এই, আমরা কথায় কথা দেখেছি, আমার ছাত্র লীগই যথেষ্ট, আমার ছাত্র দলই যথেষ্ট। আমরা অতীতে এরকম বেফাস বক্তব্য প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনেছি। এখনো যদি ছাত্র দলকে আবার কলুষিত করা হয়, ছাত্র দলকে যদি আবার এই ধরনের ন্যাক্কারজনক কাজে লাগানো হয়, আমি দৃঢ় বিশ্বাস করি হবিগঞ্জের ঘটনার সঙ্গে ছাত্র দলের কোনো লোক জড়িত নয়। কিন্তু সেখানে প্রশাসন কি করেছে? হামলাটা হলো কেন? কেন তাদের উপর হামলা করার মতো সাহস দেখালো? ছাত্র দল জড়িত নন আপনি ধরে নিলেন। আমি ধরি না, আমি ধরি ছাত্র দল এই কাজটা করতে, এটাই বলছে যে ছাত্র দল তাদেরকে জড়িত নন, আমি ধরছি। কিন্তু যারা করেছে তাদেরকে কেন আইনে আওতায় আনা হচ্ছে না? তার মানে ওসি করেছে, তার মানে এসপি করেছে তাদের চাকরি বাঁচানোর জন্য। অতীত আমরা তাই দেখেছি। আবার সেই আমাদের হারুনের মতো লোক তৈরি হয়েছে। হারুন আমাদের জয়নুল আবেদিনকে আঘাত করে নাই, সেদিন আপনার হাসি খুশি মনে জয়নুলকে নিয়েছেন। আজকেও এসপিকে কেন অ্যাকশন নেওয়া হয়নি? এসপিকে কেন সাসপেন্ড করা হয়নি? যে ওসি মামলা নিতে অস্বীকার করেছে, যে শ্রীমঙ্গলে তাকে আটকে দিয়েছে রাস্তায়, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় নাই? যাদের কারণে আজকের এই আন্দোলনের সফলতা, যারা আজকে আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে, যাদের জন্য আজকে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, যাদের কারণে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতন হয়েছে, একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে, একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে আপনি ফুরফুরা মেজাজে আজকে সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন, সেখানে আপনি ড্রেস কোড মানতেছেন না, নতুন ড্রেস কোড বানিয়ে দিচ্ছেন, গেঞ্জি পরে আপনি ঘুরে বেড়াচ্ছেন। মেজর আখতারুজ্জামান, আমি একটু জানতে চাই আসলে নিয়ম আসলে কে মানছেন? আপনি যেটা বলছেন যে পুলিশ তার ড্রেস কোড পরে সামনে দাঁড়িয়েছিল, তারা বাধা দেয়নি। আমরা দেখছি যে রাজশাহী ইউনিভার্সিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার, নিয়ম তো মানতে হবে, আপনি প্রোডিউসার। হ্যাঁ, সালাউদ্দিন আম্মার তিনিও কিন্তু পুলিশ এবং সেখানকার শিক্ষকদের সামনেও কিন্তু তিনি ছাত্রদের উপরে হামলা করেছেন। আসলে নিয়ম কারা? না, নিয়ম কারা কি? নিয়ম তো প্রোডিউসার করবে। রাষ্ট্রের নিয়ম মালিককে রাষ্ট্র প্রশাসন করবে। আমি তো মানবো না। আমার না মানাটা তো আমার আদর্শ, না মানাটা তো আমার বিদ্রোহ, না মানাটা তো আমি আমার জনগণের কাছে আমি দেখাবো যে আমি আমার হ্যাডম আছে এই নিয়ম কানুন না ভাঙ্গার। এটা দেখার দায়িত্ব শতভাগ প্রশাসনের, শতভাগ বিচার। আমার অ্যাডভোকেট ভাই আছেন এখানে, তো বিচারক সিদ্ধান্ত দিবে আমি অপরাধ করেছি কি করেছি না। আমি কেন লাঠি নিয়ে মাঠে নামবো? এটা ন্যাক্কারজনক ঘটনা, নিন্দনীয় ঘটনা। অতীতে শেখ হাসিনা এটা করেছে, এবং দুঃখ হলো আজকে দেশমাতা খালেদা যে সন্তান তারেক রহমান সাহেবের আমলে তার রাজ্যে হবিগঞ্জে এবং হয়েছে। তার পরবর্তীগুলো দেখেন তো কিভাবে মানুষ ঢল নেমে আসতেছে। আপনি যেটা বলছেন তাদের আইনের আওতায় অথবা তাদের বিচার ব্যবস্থা আসবে, কিন্তু আমরা দেখছি যে যার অশালীন বক্তব্য, আমরা সেই এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি
তিনি নির্বাচনের সময়ে কিন্তু আমরা দেখেছি যে তার আসনে যে বিপরীত পক্ষে মির্জা আব্বাস ছিলেন তাকে নিয়েও কিন্তু নানা ধরনের বক্তব্য দিয়েছেন। মানে মূলত তার এই অশালীন বক্তব্য কিন্তু উত্তেজনার কারণ হিসেবে অনেকে মনে করছেন। শালীন এবং অশালীন বক্তব্যটা হলো আপেক্ষিক। একজন মানুষ অ্যাটেনশন ড্র করার জন্য অনেক ধরনের বক্তব্য দিতে পারে। অনেকে ড্রিল বাজায়, অনেকে ডঙ্গা বাজায়, অনেকে আকাশে গুলি মারে, এগুলো তো নজর কাড়ার জন্য। অনেকে টেবিলে থাপ্পড় মারে, সংসদেও আমরা টেবিলে থাপ্পড় মারা স্পিকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। শুধু দৃষ্টি আকর্ষণ করার জন্য শালীন অশালীন সব ধরনের ভাষা গ্রহণযোগ্য। আপনি সেটাকে নিন্দা জানায় বলেন, আপনি বক্তব্যে তাকে নিন্দা জানান, তার প্রতি ঘৃণা প্রকাশ করেন, কিন্তু আপনি আইনকে তার বিরুদ্ধে প্রয়োগ করবেন, আপনি দরকার বলে মামলা করেন, আপনার ওখানে মানহানি মামলা করার প্রভিশন আছে, আমার অ্যাডভোকেট বা সিনিয়র অ্যাডভোকেট আছেন, কিন্তু আপনি কি করে পুলিশ লেলিয়ে দেবেন, কি করে টোকাই লেলিয়ে দেবেন? আজকে ছাত্র দল অসম্মান করে আপনি এটা বলছেন যে মামলাতেই সমস্যার সমাধান হবে। আইন প্রয়োগকারী যারা তারা সেটা সমাধান দিবে, আইন প্রয়োগকারী। কিন্তু সেখানে ছাত্র দলকে কেন কলুষিত করা হচ্ছে এবং সরকার কেন আজকে অসত্য মিথ্যা ভাষণ দেওয়ার চেষ্টা করছে যে আমরা জানি না? এই যে জানি না, এটাই সমস্যা। এই সমস্যার জন্য আজকে হচ্ছে। ফিরবো আপনার কাছে অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, আমি আপনার কাছে একটু ফিরতে চাই। আমরা দেখছি সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে অতীতের মতো এখন আর বাক স্বাধীনতার যে ঘাটতি ছিল সেটা এখন আর নেই, মানুষ সমালোচনা করতে পারছে, কেউ গুম হচ্ছে না, এমন কথা বলছেন সরকারের কেউ কেউ। এই বাক স্বাধীনতা আসলে বাক স্বাধীনতায় পড়ে কি অশালীন বক্তব্য মানুষ দিচ্ছে? মানে বাক স্বাধীনতা কতটুকু বলা যাবে আর কতটুকু বলা যাবে না? ধন্যবাদ আপনাদের এই অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য, এবং আমার সঙ্গে আমাদের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা, তাকেও আমি সম্মান জানাই, এবং আপনার দর্শকদের অসংখ্য শুভেচ্ছা। দেখেন, আমি ছোটবেলা থেকে এটা শুনছি, সব সরকারই বলে বাক স্বাধীনতা আছে আমাদের, আবার বলে গঠনমূলক সমালোচনা। আমার এই প্রসঙ্গে মনে পড়ছে আফ্রিকার একজন কুখ্যাত স্বৈরাচার ছিল ইদি আমিন দাদা। ইদি আমিন দাদাকে একবার বিবিসি ইন্টারভিউ দিয়ে জিজ্ঞেস করছিল যে মিস্টার প্রেসিডেন্ট, ইংলিশে যে যার বাংলা মানে হচ্ছে আপনার এখানে বাক স্বাধীনতার অবস্থা কি? বলে ফ্রিডম অফ স্পিচ আমার এখানে আছে, কিন্তু ফ্রিডম আফটার স্পিচের গ্যারান্টি আমি নিতে পারবো না। বুঝা গেল? বাক স্বাধীনতা আছে, কিন্তু বাক স্বাধীনতা প্রয়োগ করার পর কি অবস্থা, এইটার দায়িত্ব আমি নিতে পারবো না। এখন আপনি যে ঘটনাটা উল্লেখ করেছেন হবিগঞ্জের পরে তো সিলেটের গোলাপগঞ্জ আমরা দেখলাম, তো এইটা তো আজকে থেকে না, এইটা আমি যখন থেকে বোঝার বয়স থেকে হয়েছি আমি এই একই ধরনের প্যাটার্ন শুনছি। সরকারি দল বলে আমরা দায়িত্ব জানি না, বিরোধী দল বলে আমাদের উপর হামলা হয়েছে, বাস্তবে হামলা হয়েছে। আপনি যদি মোটা দাগে বলেন, আমার সবচেয়ে খারাপ লাগছে একটা বাচ্চা ছেলে, 18 বছরও বয়স হয়নি, আলিফ, তার চোখটা সারা জীবনের মতো হারিয়ে গেছে, আমি জানি না বিদেশে নিয়ে গেলেও দৃষ্টি ফিরে পাবে কিনা। আরেকটা হচ্ছে একটা চোখ বোধহয় সম্ভবত বাম পাশের, আর ডান পাশেরও বোধহয় খুবই নিভু নিভু। দেখেন, মাত্র 18 বছর বয়স, সে গিয়েছিল তার রাজনৈতিক বিশ্বাস এনসিপির জনসভায় বা এনসিপির আপনার পদযাত্রায়। তা আমাদের যে মানবিকতার চূড়ান্ত পতন হয়েছে, এবং এটা আজকে না, বা এটা বিগত শেখ হাসিনার আমল থেকে না, তারও আগে থেকে। আমরা এখানে গ্রেনেড হামলাও দেখেছি একটা বিরোধী দলের জনসভায়। আর এই এনসিপিরা এখন বুঝুক যে আইন নিজের হাতে তুলে নিলে, ক্ষমতার প্রয়োগ করলে কীরকম লাগে। 5ই আগস্টে শেখ হাসিনার বিদায়ের পর 8ই আগস্টে যখন আমাদের নোবেল শান্তির দূত বাঙালি যাকে পীর সাহেব মনে করতো সবাই, ইভেন আমরাও, কারণ আপনার বিখ্যাত যে মার্কিন রাষ্ট্রপতি গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছিলেন, আব্রাহাম লিঙ্কন বলেছিল, কোনো ব্যক্তি কেমন এটা তুমি তার আলোচনায় বুঝতে পারবে না, আমিও সুন্দর সুন্দর কথা বলতে পারি, সেই ব্যক্তি কেমন সেটা বুঝবা সে ক্ষমতায় যাওয়ার পর কি করে। তো ক্ষমতায় যাওয়ার পর ডক্টর ইউনূস এবং তার গ্যাং 18 মাস ধরে এই মবকে উৎসাহিত করেছে, একটা গোটা প্রজন্মকে বেয়াদব, অসভ্য, শালীনতা বিবর্জিত লোক বানিয়েছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি যখন অযাচিতভাবে বাংলাদেশের স্বাধীনতার প্রধান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকে অপমান করেছে, অপদস্থ করেছে, তাদের সাঙ্গপাঙ্গরা মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিস্তম্ভ ভেঙেছে, বীর শ্রেষ্ঠদের স্মৃতিস্তম্ভ ভেঙেছে, বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে বেয়াদবি করেছে, যদিও লাভ হয় না কিছু। তো তখন বিএনপি সহ অনেক দল নীরব থেকেছে জুলাই আন্দোলন বলে। আর আমার একটা তীব্র আপত্তি আছে, আপনি জুলাই আন্দোলন তো সকলের, ছাত্রদের আন্দোলন ছিল কোটার, লাস্টে এসে পদত্যাগের দাবি দিল। সংস্কার তো আসলো ওই যখন হারুনের ভাতের হোটেল বন্ধ হয়ে আলী রিয়াজের স্যান্ডউইচের হোটেল চালু হলো। কিন্তু আমি এ কারণেই বলছি, এই যে আপনি লাগাতার
শেখ হাসিনার আমলেও জুলাই মাসেও নানা সহিংসতা ঘটেছে, কে কাকে মেরেছে আপনি তো এক বাক্যে বুকে হাত দিবেন মেজর আক্তার বলতে পারবে যে সব হত্যাকাণ্ড শেখ হাসিনার সরকার করেছে? কেউ বলতে পারবে না, কারণ তদন্ত হয়নি, তো সংখ্যাই তো এখনো নির্ধারণ হয়নি কতজন শহীদ হয়েছে। যে ইউনূস 18 মাস থাকলো। এখন আপনি যদি টু দি পয়েন্টে এই আলোচনা করেন, এই হবিগঞ্জের যে ঘটনা, এইটাকে আমি যদি একটা নৈবক্তিক দৃষ্টিতে বলি, তাহলে আপনার বিএনপির এখানে লস হয়েছে। কারণ এনসিপির পদযাত্রা অনেকেই আমরা জানতাম না, আপনাদের বিভিন্ন মিডিয়ারও লিড নিউজ এগুলো ছিল না। এখন হবিগঞ্জে পাটোয়ারি সাহেবরা সহ কে কি বক্তৃতা দিয়েছে আমি এগুলো শুনতেও চাই না, শোনার রুচিও নাই। কিন্তু তাতে যদি আপনি ধরেন বিএনপিকে আপনি বেনিফিট অফ বাই ডাউট দেন যে ঠিক আছে তাৎক্ষণিক এলাকার জনগণ তো ঠেকা পড়েন, এগুলো হচ্ছে এই জনগণ সাধারণ মানুষ, এটা হচ্ছে আরেকটা ভণ্ডামি। সাধারণ মানুষ কখনো এগুলোতে যায় না, প্রত্যেক রাজনৈতিক বিশ্বাসের কর্মীরা এগুলো করে। যে তাহলে যে রাজনৈতিক দলগুলো যে বলে যে সাধারণ মানুষ, এটা হচ্ছে বিচারিতে এটা ভণ্ডামি, এটা কখনো করে না। খুব কম আন্দোলন সাধারণ মানুষের অংশগ্রহণ করে। এখন আপনার বিএনপি প্রথম বেনিফিট আপনি ডাউট বর্তমান সরকারকে দিতে পারেন যে হামলা একটা হয়ে গেছে, কিন্তু তারপরে যে তাদের ঘটনাগুলো কেন আপনি কেস করতে বাধা দেবেন? আর প্রথম কথা, ঢাকা থেকে নাহিদকে ছুটে যেতে হবে কেন? এইটা ফৌজদারি অপরাধ, অলরেডি একজনের চোখ নষ্ট হয়েছে, অসংখ্য লোক আহত হয়েছে, এটা তো পুলিশ বাদী হয়ে মামলা করার কথা। যারাই হামলা করেছে, এটা তো ভিডিওর যুগ। তারপর আমি শুনলাম বিভিন্ন চ্যানেলগুলো তো অন্যান্য দলের নেতারাও বলছে, এনসিপিরাও বলছে যারা মেরেছে তারাই নাকি ভিডিও করে বলছে। তো পুলিশ এখনো তাদের গ্রেপ্তার করলো না কেন? এই প্রশ্নের উত্তর বর্তমান সরকার কি দেবে? তার মানে কি আমাদের পুলিশ একেবারে অকেজো হয়ে গেছে? তাহলে আসবে পুলিশ হত্যার বিচার শুরু করতে হবে। পুলিশ আর সাহস পাচ্ছে না মানসিকভাবে। আপনি কালকে না পরশু, আমি তারিখটা মনে নেই, একটা সাংঘাতিক আপনার কথোপকথন আপনাকে মেজর আক্তার ভাইকে, আমাদেরকে, জনগণকে নার্ভাস করে দেবে। পুলিশ বলছে হাসনাত আব্দুল্লাহকে, এমপি সাহেবকে, যে আপনাদেরকে আমরা ওই আগুনের মধ্যে যেতে দিতে চাই না, এই জন্য আপনাদের আটকিয়েছি শ্রীমঙ্গলে। তাহলে কি ব্যাপার? পুলিশও অসহায়। পুলিশ তো আর কোনো ব্যক্তি না, পুলিশ রাষ্ট্রের। তাহলে পুলিশ যদি মনে করে যে নিরাপত্তা দিয়ে এনসিপির এই কয়েকটা নেতাকে হবিগঞ্জ দিতে পারবে না, তাহলে পরিবেশ কেন এরকম হলো? আপনাকে তো একটা না একটা পয়েন্টে তো থাকতে হবে। আপনি একটা বলছেন যে বিএনপি বলছে যে আমরা জানি না, আচ্ছা বেশ ভালো কথা, তাহলে পুলিশ অ্যারেস্ট করছে না কেন? আমরা কি গতকাল জন্মেছি? আমরা জানি না সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে? আপনি যারাই জুলাই আন্দোলনে সমর্থন করেনি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আপনি লাগাতার হয়রানি করে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করতে পুলিশের মনোবল ফেরাতে তো আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, পোশাক পরিবর্তন করেছে। এবারও কিন্তু আমরা দেখছি যে পোশাক পরিবর্তন করেছে। মনোবল তাহলে ফিরবে? আরে পোশাক আপনি সাদা পোশাক পরাই দেন, বা পোশাক আপনি আক্তার ভাইদের প্রফেশন আর্মির পরিয়ে দেন। আপনাকে মনে রাখতে হবে যে পুলিশ 5ই আগস্ট পর্যন্ত যে দায়িত্ব পালন করেছে তদানীন্তন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সেখানে যারা বাড়াবাড়ি করেছে, যারা আপনার মানবিকতার বাইরে অপরাধ করেছে, তাদের আপনি বিচার করেন। কিন্তু কেউ বলে 30 জন, কেউ বলে 300, যখনই আপনি সরকার কোনো সংখ্যা না বলবে তখন গুজবের ডালপালা ছড়াবে। তো যে পুলিশ হত্যার শিকার হয়, সেই পুলিশ হত্যার বিচার আপনি করবেন না, আপনি ইনডেমনিটি দিয়ে দেবেন। ইনডেমনিটি যেদিনই আমি দেখেছি কেয়ারটেকারের আমলে এগুলো আলাপ, কেয়ারটেকার না তো অ্যাডিনটেরি, সেদিনই আমার মেজর আক্তার ভাই তো একজন অত্যন্ত সিনিয়র মানুষ, বলুক দায়ী মুক্তি দেয় কখন? যখন আপনি অপরাধ করেন, তাছাড়া দায়ী মুক্তি হবে কেন? আর জুলাই আন্দোলন তো বাংলাদেশে প্রথম আন্দোলন না, 52 থেকে আন্দোলন, ভবিষ্যতও হতে পারে। আমরা 90-এর গণঅভ্যুত্থান করেছি তরুণ ছাত্র হিসাবে, কই আমরা আমাদের বড় ভাইরা এখন যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কেউ তো দায়ী মুক্তি নেয়নি। এরশাদের আমলে তো প্রচুর ভাঙচুর হয়েছে, কই আমরা তো বলিনি আমাদের দায়ী মুক্তি দাও। বাংলাদেশে একবারই দায়ী মুক্তি দিয়েছিল 75-এর 15ই আগস্টের বঙ্গবন্ধু হত্যার পর, সেটার পরে বিচার হচ্ছে। দায়ী মুক্তির মধ্য দিয়ে জুলাই আন্দোলনকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। একটি বিষয় আপনার নজরে নিয়ে আসতে চাই। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলছেন, বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম কিন্তু আলোচনায় আসছে। এতে দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক যে শক্তিগুলো রয়েছে বা আন্তর্জাতিক যে পক্ষ রয়েছে তাদের কাছে একটা গ্রহণযোগ্যতার কারণেই তিনি এই আলোচনায় আসছে। তিনি যদি রাষ্ট্রপতি হন, আগামী রাষ্ট্রপতি, তাহলে আমরা আসলে দেখেন, আমি একটাই কথা বলি, ইতিবাচক আসলে ইতিহাস নীতি বুঝি না, আমি একটাই বুঝি, বিএনপির বর্তমানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি অফিসিয়ালি জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতি উনি বলেছেন এবং সবাই এটা জানে, উনি
এই প্রথম অধিবেশন অথবা দ্বিতীয়টা, আমার এক্সাক্ট সময়টা মনে নেই, উনি প্রকাশ্যে বলেছে যে ইউনূস সাহেবের কাছ থেকে নির্বাচন আদায় করার জন্য আমরা যা যা ওরা দাবি শর্ত বলেছে আমরা মেনে নিয়েছিলাম। এখন সেই যে ইউনূসের কাছ থেকে নির্বাচন আদায় করতে গিয়ে বিএনপি অন্যায় দাবির কাছে আত্মসমর্পণ করেছিল, আজকে যে কারণে তাদেরকে অনেকে বা এই যে 11 দলের নেতারা বলে যে কথা ভঙ্গ হচ্ছে, সেই ইউনূসকে রাষ্ট্রপতি করে তারেক রহমান সাহেব কি বিপদ আনবে? আমার তারেক রহমান সাহেবের মেধা মননের প্রতি যে আস্থা আছে, আপনি দেখেন আজকে একটা কথা আমি বলে যাই, আমি ভুল হলে ভুল হতে পারি, তারেক রহমান সাহেব এমন একজনকে রাষ্ট্রপতি করবে যে আপনি আমি কেউ চিনি না, বিএনপিরই কাউকে করবে, হয়তো আপনার আমার হিসাবের বাইরে হতে পারে, যে কোনো জায়গা থেকে হতে পারে। তবে আমার প্রত্যাশা, আক্তার ভাইকে সামনে রেখেই বলছি, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস 18 মাস ধরে স্বাধীনতা বিরোধীদের শক্তি বৃদ্ধির চেষ্টা করেছে, দেশে একটি মৌলবাদীর উত্থান ঘটিয়েছে, আর বিএনপি যেহেতু স্বাধীনতার ঘোষকের দল, তাদের ভাষায়, বা আমিও মনে করি বঙ্গবন্ধুর পক্ষে হোক আর নিজের পক্ষ থেকে হোক, ফ্যাক্ট দুইটাই উনি জিয়াউর রহমান প্রথমে নিজে দিয়েছে, যখন আওয়ামী লীগ নেতারা বলেছে যে আপনার পরিচয় তো সবাই চিনবে না, এবং এটাও ফ্যাক্ট, তখন তো জিয়াউর রহমান সাহেবকে সবাই চেনে না, খুবই কম চেনে, তখন উনি নিজে কারেকশন করে বলেছে আই অন বিহাফ অফ গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান ডু হেয়ার বাই ডিক্লেয়ার। তো সেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী অন্যতম ব্যক্তি যারা তেলিয়াপাড়ায়, কিন্তু জিয়াউর রহমানরা 4 এপ্রিল মিটিং করে কিন্তু জিয়াউর রহমান বলেনি যে আমি রাষ্ট্রপতি, ওসমানী সাহেব এবং মেজর জেনারেল সিআর দত্ত আরেকজন সিনিয়র আর্মি অফিসার দায়িত্ব দিয়েছে যে জনপ্রতিনিধিরা কোথায়, মানে আওয়ামী লীগ সরকার গঠন করেন, এবং ওইটাই প্রথম মেলবন্ধন হলো রাজনৈতিক সরকার নেতৃত্ব এবং সামরিক নেতৃত্ব এক হয়ে আমাদের গর্বের মুক্তিযুদ্ধ হলো। তো সেই দলের আমি প্রত্যাশা করবো একজন মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রপতি মনোনয়ন দেবে। ইউনূস সাহেব যে অপকর্ম করেছে, বিশেষ করে হামের মতো যে অকাজ করেছে, হাইকোর্টে একটি রুলও জারি হয়েছে, কেন তার বিরুদ্ধে তদন্ত হবে না? বিএনপি মনে হয় এত দেউলিয়া হয়নি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করতে হবে, আর যদি করে তো বিএনপি নিজে নিজের বিপদ টেনে আনবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত আপনাকে কালের কণ্ঠের স্টুডিওতে। জনাব শামীম হায়দার পাটোয়ারি, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির নাম হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার নামটাও কিন্তু আলোচনায় আসছে। মানে তিনি যদি নতুন রাষ্ট্রপতি হন তাহলে বাংলাদেশের জন্য আসলে ইতিবাচক কি দিকগুলো বয়ে নিয়ে আসবে? দেখুন, তিনি তো প্রায় 2 বছরের মতো সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জার, মোগল সম্রাট সবই ছিলেন। মানে কি ছিলেন না 2 বছর? তার হাতে মব ছিল, বিপ্লব আন্দোলন পরবর্তী তার ক্ষমতা ছিল, আমেরিকার ফ্রেন্ডশিপ ছিল, ওনার নিজের নোবেল প্রাইজ ছিল, সব মিলিয়ে তিনি কিন্তু শেষ মুহূর্তে আমি মনে হয় কিছুটা ভারাক্রান্ত মনেই চলে গেছেন, এবং জনগণও তাকে যে পরিমাণ আকাঙ্ক্ষার সাথে দেখেছিল সে আকাঙ্ক্ষা উনি পূরণ করতে পারেন নাই। আমরা মানে ফেসবুকে শুনেছিলাম যে ভাগ্য ভালো ডক্টর ইউনূস একবার ক্ষমতায় আসছেন, নাহলে সারা জীবন বাংলাদেশের মানুষ বলতে আজকে যদি ডক্টর ইউনূস ক্ষমতায় আসতো তাহলে বাংলাদেশে এটা হতো সেটা হতো না আসতেন। তো আসলে রাষ্ট্র পরিচালনা অনেক অনেক কঠিন বিষয়, অনেক কমপ্লেক্স এটা রসায়ন, অনেক কমপ্লেক্স ইকোনমি, অনেক কমপ্লেক্স পলিটিক্স। ডক্টর ইউনূস স্যার সবাইকে নিয়ে একটা ঐক্যমত সৃষ্টি করতে পারতেন, যেটা বঙ্গবন্ধু 72 সালে সুযোগ পেয়েছিলেন। বঙ্গবন্ধু অনেকটা করেছিলেন, উনি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন, তো উনিও সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি ঐক্যমত না করে একটা বিভাজিত জাতি করে দিয়েছেন, এবং এই জাতি অতি সত্বর একত্রিত হবে না। বাংলাদেশের জাতির অর্জন যদি বলেন বা গর্বের বিষয়, আমাদের কি আছে? আমাদের অর্থনীতি ভালো না, আমাদের মিসাইল নাই, আমাদের কাঁটাতারের বেড়া নাই, আমাদের কিন্তু এই 16 কোটি লোকের ঐক্যমতটাই শক্তি। সেইখানে একটা স্থায়ী চির উনি নানাভাবে ধরিয়ে দিয়েছেন। তরুণ বিপ্লবীদেরকে ক্যাবিনেটে নিয়েছেন, তরুণ আন্দোলনকারী যারা, তাদেরকে শেপিং, যাদের আরও এডুকেশন দরকার ছিল তাদেরকে দিয়ে অন্যদেরকে অপমান করিয়েছেন, বিচারপতি অপমান করিয়েছেন, আমলাদের অপমান করিয়েছেন, সেনাবাহিনীকে অপমান করিয়েছেন, পুলিশকে করিয়েছেন। অর্থাৎ প্রতিটা ইনস্টিটিউশন যেগুলো রাষ্ট্রকে ধরে রাখে সেটাকে উনি অপমান করে ডিমোরালাইজ করে রেখে গেছেন। এখন জনাব তারেক জিয়া যখন প্রাইম মিনিস্টার হলেন, তিনি যদি বাংলাদেশের শ্রেষ্ঠ প্রাইম মিনিস্টারও হন, এই ভেঙে পড়া, ডিমোটিভেটেড, বিধ্বস্ত একটা ব্যুরোক্রেসি দেশ চালাবেন কীভাবে? এদেশ চালানো তো আরও কঠিন করে দিয়ে গেছেন উনি, যে কোনো কারণেই হোক। এখন তার নামটা আবার আসছে, এখন যিনি প্রাইম মিনিস্টার লেভেলের ছিলেন তিনি কিভাবে আবার মানে ডিমোশন হয়ে প্রেসিডেন্ট হবেন? প্রেসিডেন্ট পদটা যদিও উপরে, কিন্তু আসলে তো একটা প্রমোশন না, ডিমোশন। তা আমার মনে হয় না ডক্টর ইউনূস স্যারের এই বিষয়ে কোনো আগ্রহ আছে। ধন্যবাদ। আমি একটা বিষয় আপনার প্রতীকটা একটু জানতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন এবং শুনেছেন যে হবিগঞ্জ, এরপর সিলেট, সেখানে এনসিপি নেতাদের উপরে হামলার ঘটনা ঘটেছে। তারা দোষছেন মূলত সরকারকে, সরকার থেকে সাফ জানিয়ে দিয়েছেন এই বিষয়ে তাদেরকে জড়িত নন। আর মাঠ পর্যায়ের আলোচনা হচ্ছে যে এনসিপি নেতাদের অশালীন বক্তব্যের কারণে আসলে এই উত্তেজনা।
মানে আসলে এই যে অশালীন বক্তব্য আমরা দেখছি যে 5 আগস্টের পরেই কিন্তু নানা ধরনের অশালীন বক্তব্য আমরা দেখছি যে এটা আসলে রাজনীতিতে এটা কতটুকু সংঘাতের দিকে নিয়ে যাবে আর বা শিষ্টাচারের দিকে কতটুকু নিয়ে যাবে এই অশালীন বক্তব্য? সংঘাতের দিকেই তো নিয়ে গেল। এবং মানে সংঘাতটা দেখুন, জনাব তারেক জিয়ার সম্পর্কে তারা যে ভাষায় কথা বলে, আপনি ক্রিটিসিজম করতে পারেন, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, কিন্তু আপনি তাকে ব্যক্তিগত পার্টসে ধরে আপনি গালি দিচ্ছেন, তার বাবার নাম সহ, তার বাবার পরিচয় সহ গালি দিচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে এনসিপি ইজ অ্যাক্টিং অ্যাজ এ প্রক্সি, মানে এই দু একজন ছেলে পেলে তারেক জিয়াকে উত্তেজিত করা, তারেক জিয়ার মুখ থেকে বেফাস কোনো কথা বের হয়ে আসে। কারণ কথা দিয়েই কিন্তু এই যে আপনার ককরোচ দিয়ে ভারতে আন্দোলন হয়ে গেল, এখানে তো আমাদের রাজাকারের বাচ্চা গালি থেকেই আন্দোলন হয়ে গেল। তো কথা বের করার একটা প্রক্রিয়ার পার্ট হিসেবে এটা হচ্ছে। তবে যে রিয়াকশনটা মাঠে করা হচ্ছে, আমি মনে করি এটা অগণতান্ত্রিক, এটা আইনের শাসনের পরিপন্থী। তাদের কথার বিরুদ্ধে মামলা হতে পারে, তাদেরকে সতর্ক করা যেতে পারে। আর তারা বয়সও অনেক ছোট, তারা ভুলও করতে পারে। তাদেরকে ডেকে বুঝিয়ে কথা বললে আমার মনে হয় অনেক কিছু সংশোধন করা সম্ভব হতো। যেটা হয়েছে, যেটা আমি প্রথম পার্টি বললাম, মানে ডেকে নিয়ে এসে আলোচনার মাধ্যমে এটা আসলে সমাধান করতে পারতো। আর এনসিপিরও ক্ষমা চাওয়া উচিত। আপনি কেন জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে বা জিয়াউর রহমানকে জড়িয়ে কথা বলবেন? আপনি কেন বঙ্গবন্ধুকে জড়িয়ে কথা বলবেন, এরশাদকে জড়িয়ে কথা বলবেন? আপনি আপনার রাজনীতি করেন। তো আপনি গালি দেওয়ার সময়, আমরা যখন ছাত্র ছিলাম, ছোট ছিলাম ঢাকা ভার্সিটিতে, আমার সিনিয়র 2 রাজনীতিবিদ বলতে পারবেন, এরশাদের চামড়া তুলে নেব আমরা, এই গালিটা হতো। এবং এরশাদে পুলিশের সামনেই হতো। পুলিশকে তখন বলা হতো ঠোলা। ঠোলার মানে হচ্ছে অনেক পকেট, পুলিশের ড্রেসে অনেক পকেট থাকতো। ঠোলা ঠোলা বলে আমরাও চিল্লিয়েছি। এর বেশি কিন্তু কখনো শিষ্টাচার বহির্ভূত কোনো এগুলো ছিল না। টিনের চালে কাউয়া, 1 2 3 4, ছি 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 ছি। এই মানে হাদি মারা গেছেন, তাকে বলা উচিত না। একটা জেনারেশনকে নোংরা ভাষা পপুলারাইজ করেছেন তিনি, তার মৃত্যুর কারণে এটা আরও পপুলারাইজ হয়ে গেছে। তো এইটার কারণে আমার মনে হচ্ছে যে দেশের ট্রু রাজনীতিক স্টেটসম্যানশিপ নাই। এই যে এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক দ্বন্দ্ব, ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক সংকট, এগুলো থেকে যে কেউ একজন এগুলোকে মার্চ করে একটা কিছু বের করে নিয়ে আসবে, যেটা জিয়াউর রহমান করেছিলেন, যেটা এরশাদ করেছিলেন, যেটা 91 সালে হয়েছিল, সেরকম কোনো আলামত আমরা দেখলাম না। ফলে আমি কিন্তু খুব শঙ্কিত, এই দেশে জাতি নিয়ে সামনে আমরা ভালো কিছু আশা করতে পারছি না। শেষ আশা কিন্তু এনসিপির এরাই ছিল, যে এরা পলিটিক্যাল ব্যাগেজ নাই, এরা ছাত্র তরুণ, হয়তো বা এরা করাপ্টেড হবে না, এরা ইনোসেন্টলি দেশ সার্ভ করবে। কিন্তু আমরা দেখলাম যে না, তারা তো আসলে ইনোসেন্টলি দেশ সার্ভ করতে পারলো না।